ভাইয়া একটু শুনে যাবেন? সাগর রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে আর তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। এমন সময় সামনে থাকা একটা মেয়ে সাগরকে ডাকতে লাগলো। এটা দেখে সাগরের বন্ধুরা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কিরে সাগর, ওই মেয়েটা তো তোকে ডাকাডাকি করতেছে, যা গিয়ে ওই মেয়েটার সাথে কথা বলে আয়, দেখ কি বলে মেয়েটা। দেখতে শুনতেও তো মাশাল্লাহ অনেক সুন্দর, তোর সাথে মানাবেও খুব। শালা, আমাকে ডাকতেছে না তোকে ডাকতেছে। যা, তুই গিয়ে দেখা করে আয়, তাড়াতাড়ি যা, মেয়েটা দাঁড়িয়ে আছে। এই বলে সাগর সাবিতকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে দিল। এইদিকে সাবিত আস্তে আস্তে করে চলে আসলো ওই মেয়েটার সামনে। ওই মেয়েটাকে উদ্দেশ্য করে সাবিত বলতে লাগলো। আপু, আপনি কি আমাদেরকে ডেকেছেন? আর কিসের জন্য ডেকেছেন একটু বলবেন? আসলে ভাইয়া আমি এই এলাকায় নতুন এসেছি তো, মাত্র কয়েক মাস হয়েছে। আমি আমার এক স্টুডেন্টকে পড়াবো। তাদের বাসার ঠিকানাটা খুঁজে পাচ্ছি না। কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু তারাও সঠিক ঠিকানা বলতে পারতেছে না। এই যে দেখেন তো, এই বাড়িটা কোন দিকে আমাকে যদি একটু বলে দিতেন তাহলে খুবই ভালো হতো। সাবিত তার হাতে মেয়েটার ফোনটা নিয়ে ঠিকানাটা দেখে চোখ দুইটা বড় বড় করে মেয়েটার দিকে তাকালো। এটা দেখে মেয়েটা কিছুটা ভয় পেয়ে সাবিতকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি ব্যাপার ভাইয়া, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? বাড়ির ঠিকানাটা কি এই দিকে আছে নাকি অন্য দিকে? আপনি না চিনলে আমাকে বলতে পারেন, আমি অন্যজনকে জিজ্ঞাসা করে ওই বাড়িতে চলে যাব। আরে অন্যজনকে জিজ্ঞেস করতে হবে না, আমি বলে দিতেছি আপনি কোথায় দিয়ে যাবেন। এই দিক দিয়ে সোজা চলে যাবেন, সামনে দুইটা বাড়ি পড়বে, ওই দুইটা বাড়ির পরের বাড়ি হচ্ছে সেই বাড়িটা। ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনি আমারকে খুবই উপকার করেছেন ঠিকানাটা দিয়ে। এই বলে সাবিতের কাছ থেকে ফোনটা নিয়ে চলে গেল মেয়েটা। এইদিকে সাবিত সাগরের সামনে এসে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই সাগর, এই মেয়েটা তো তোদের বাড়িতে চাইতেছে, আর এই মেয়েটা এলাকায় নতুন, তো তোদের বাড়িতে চাইতেছে কেন এটাই তো বুঝতেছি না। তোদের আত্মীয় হবে নাকি মেয়েটা? আরে না, আমাদের যদি আত্মীয় হতো তাহলে তো আমি জানতে পারতাম, কিন্তু এই মেয়েটা আমাদের আত্মীয় না। আচ্ছা, যাই হোক, বাদ দে, অনেক তো ঘোরাঘুরি করলাম, এখন বাসায় যাই, সন্ধ্যায় আবার চলে আসিস কিন্তু, আড্ডা দিব। ঠিক আছে, সন্ধ্যায় চলে আসবো। তুই তাহলে চলে আসিস 3 রাস্তার মোড়ে, তোর জন্য অপেক্ষা করবো আমরা। সাগর মাথা নাড়িয়ে ওইখান থেকে চলে আসলো বাসায়। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে সাগরের আম্মু বলতে লাগলো। কিরে সাগর, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে কয়েকবার ফোন দিলাম, ফোনটা রিসিভ করলি না। বাড়িতে মেহমান এসেছে, ভাবছিলাম তোকে বাজারে পাঠাবো। কিন্তু আম্মু, আমার জানা মতে তো আমাদের বাড়িতে মেহমান আসার কথা না, তাহলে হঠাৎ কোথায় থেকে মেহমান এসেছে? আরে সিয়ামের ম্যাডাম এসেছে। আজ থেকে সিয়ামের ম্যাডাম সিয়ামকে আমাদের বাসায় এসে পড়াবে। তুই এক কাজ কর, এই নে, এই জিনিসপত্রগুলো আমাকে এনে দে। এখন আমি বাইরে যেতে পারবো না, এখন আমি আমার রুমে গেলাম, বিকালবেলা যখন বাইরে বের হব তখন নিয়ে আসবো এগুলো। এই বলে সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে গান শুনতেছে আর কার সাথে যেন ফোনে কথা বলতেছে। এমন সময় সিয়াম এসে বলতে লাগলো। ভাইয়া, কি করতেছো? কি আর করব, দেখতেই তো পাচ্ছিস শুয়ে আছি, শুয়ে থাকা ছাড়া আর কি করতে পারি? তোর পড়া শেষ নাকি? হ্যাঁ, আমার পড়া শেষ। ম্যাডাম চলে গেছে আর বলেছে যে অঙ্কগুলো তাড়াতাড়ি করে ফেলার জন্য। তুমি একটু আমাকে দেখিয়ে দাও তো অঙ্কগুলো। আচ্ছা, আমি দেখিয়ে দিতেছি। এই বলে সাগর সিয়ামকে অঙ্কগুলো দেখিয়ে দিতে লাগলো। অঙ্কগুলো শেষ করে সিয়াম সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ভাইয়া, আমার ম্যাডাম কিন্তু খুবই সুন্দরী। তুমি চাইলে আমার ম্যাডামের সাথে প্রেম করতে পারো। এই পিচ্ছি, তুই প্রেম মানে বুঝিস কি আবোল তাবোল বলতেছিস? একদম চুপচাপ থাকবি, এসব আজে বাজে কথা বলবি না। আর আমি তোর ম্যাডামের সাথে প্রেম করতে যাব কেন? তোর ম্যাডাম যদি বিবাহিত হয় তখন কি হবে? তুমি শুধু একবার বলো যে তুমি আমার ম্যাডামের সাথে প্রেম করবে, আমি ম্যাডামের সকল ডিটেইলস তোমাকে এনে দেব। হয়েছে হয়েছে, আর পাকনামি করতে হবে না, এখন যা। আর এসবে কিন্তু একদম নাক গলাবি না, আমি কিন্তু এসব করব না। তুই যদি তোর ম্যাডামকে এসব বলেছিস, যদি আমি শুনতে পাই তাহলে কিন্তু তোর খবর আছে, আমি আম্মুর কাছে তোর নামে বিচার দিব। কিন্তু পরে যদি এসব বলেছিস। ঠিক আছে,
এটা না হয় পরে দেখা যাবে। তুমি আম্মুর কাছে বিচার দাও নাকি আমার ম্যাডাম তোমার বউ হয়ে আসে এই বাড়িতে। এই বলে সিয়াম চলে আসলো তার রুমে, ব্যাগপত্র গুছিয়ে রেখে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু বসে বসে টিভি দেখতেছে। এটা দেখে সিয়াম তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তুমি যে নতুন ম্যাডামকে আমার জন্য এনেছিলে, এই নতুন ম্যাডাম আমাকে খুব আদর করে, খুব ভালো পড়ায় এই নতুন ম্যাডাম। তাহলে তো ভালোই হয়েছে। তোকে যেহেতু আদর করে, তাহলে তুইও খুব ভালোভাবে নতুন ম্যাডামের কাছে পড়ালেখা কর। আর ম্যাডামের সাথে কিন্তু দুষ্টামি করবি না। সে কিন্তু তোর ম্যাডাম লাগে। ম্যাডামের সাথে দুষ্টামি করলে ম্যাডাম পরে তোকে খারাপ মনে করবে। ঠিক আছে আম্মু, আমি ম্যাডামের সাথে দুষ্টুমি করবো না। কিন্তু আম্মু, ম্যাডাম তো দেখতে অনেক সুন্দর। যদি এই ম্যাডামকে আমার ভাই আর বউ করে আনো তাহলে তো খুবই ভালো হবে। আমাকেও পড়াতে পারবে, আবার এই বাড়ির বউও হবে। সিয়ামের কথা শুনে তার আম্মু চোখ বড় বড় করে সিয়ামের দিকে তাকালো। এটা দেখে সিয়াম তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো তার রুমে। এইদিকে সাগরের আম্মু সোফায় বসে টিভি দেখতেছে আর মনে মনে বলতেছে, ছেলেটাও তো বড় হয়েছে, এখন তো তার জন্য মেয়ে খোঁজা খুবই জরুরি। কিন্তু সে যতদিন না বলবে ততদিন মেয়ে খুঁজবো না। সে এভাবেই থাকুক। আমিও তো সিয়ামের ম্যাডামকে খুব ভালোভাবে দেখি নাই, সুন্দর নাকি কালো। কালকে আসুক, ভালোভাবে কথাবার্তা বলবো, দেখি মেয়েটা কেমন। সাগরের আম্মু মনে মনে এইসব বলতেছে। অন্যদিকে সাগর গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। তার সন্ধ্যায় ঘুম ভাঙতেই সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, বাজার থেকে যেন কি আনতে হবে বাজারের লিস্টটা দাও আর টাকা দাও। আমি রাতে বাসায় ফেরার সময় সব কিছু নিয়ে আসবো। তোর আর আনতে হবে না, আমি তোর আব্বুকে ফোন দিয়ে বলে দিয়েছি তোর আব্বু নিয়ে আসবে। তাহলে তো ভালোই হয়েছে। আমি এখন বাহিরে গেলাম, বাসায় ফিরতে ফিরতে রাত হতে পারে। তুমি খাবার রেডি করে টেবিলে রেখে দিও। আমি এসে খাবার খেয়ে এরপরে ঘুমাতে যাব। এই বলে সাগর চলে আসলো বাহিরে। অন্যদিকে মায়া নিচে বসে বসে টিভি দেখতেছে। এমন সময় মায়ের আম্মু বলতে লাগলো, কিরে মায়া, আজকে তোর নতুন ছাত্রকে পড়াতে গেলে নতুন ছাত্র কেমন? নতুন ছাত্রের পরিবার কেমন? যদি খারাপ হয় তাহলে পড়াতে হবে না। আম্মু, নতুন ছাত্রের মা এবং ছাত্র খুবই ভালো। আমার সাথে প্রথম দিন মিশে গেছে দুইজন। আমাকে কত কিছু খাইয়েছে। আর কয়েকটা দিন যাক, যদি খারাপ মনে হয় তাহলে তো আমি নিজেই তাদেরকে মানা করে দিব। ঠিক আছে, আর কয়েকটা দিন দেখ, এরপরে তো যেটা ভালো মনে হয় সেটাই করিস। তোকে তো আর জোর জবরদস্তি করতে পারবো না। আবার নিজের খেয়াল রাখিস। রাস্তাঘাট কিন্তু এখন ভালো না, কখন কি হয় কেউ জানে না। এইটা নিয়ে চিন্তা করো না, আমি সব সময় আশেপাশে খেয়াল করে এরপরে বের হয়ে আর যেখানেই যাই সেখানে তো গাড়ি দিয়েই যাই। গাড়ি ছাড়া তো আর বের হই না এখান থেকে। এইসব কথাবার্তা বলতেছে মায়া তার আম্মুর সাথে। অন্যদিকে সাগর চলে আসলো তার বন্ধু বান্ধবীদের কাছে। সাগরকে দেখে সীমান্ত বলতে লাগলো, কিরে মামা, ওই সময় বাসায় চলে গেলে তো ওই মেয়েটা কে ছিল? তোদের আত্মীয় নাকি? কোন মেয়েটার কথা বলতেছিস? রাস্তায় যে ঠিকানা জিজ্ঞেস করেছিল ওই মেয়েটা? হ্যাঁ, রাস্তায় যে মেয়েটা ঠিকানা জিজ্ঞেস করেছিল ওই মেয়েটার কথা জিজ্ঞেস করতেছি তোকে। ওই মেয়েটা কে ছিল আর তোদের বাসায় গিয়েছিল কেন? আরে, ওই মেয়েটা ছিল আমার ছোট ভাইয়ের টিচার, কিন্তু আমি এখনো মেয়েটার মুখ পুরোপুরিভাবে দেখি নাই। আর মেয়েটার মুখ আমি দেখে কি করব? হ্যাঁ মামা, বুঝি। আজকে তুমি এই কথা বলতেছ, কালকে দেখবে ওই মেয়েটাকে নিয়ে তুমি ঘোরাঘুরি করতেছ। শালা, আমার নামে বাজে কথা বলবি না। তুই কয়টা মেয়েকে দেখেছিস যে আমি তাদেরকে নিয়ে ঘোরাঘুরি করেছি? আমার বান্ধবী রিয়া, তাকে নিয়েও তো আজ পর্যন্ত আমি কোথাও ঘোরাঘুরি করতে যাই নাই। আর তুই বলতেছিস আমি আমার ভাইয়ের ম্যাডামকে নিয়ে ঘোরাঘুরি করতে যাব? হ্যাঁ, আমি তো বলতেছি তুই কয়েকটা দিন ওয়েট কর, এরপর তুই নিজেই দেখতে পারবি তুই ওই মেয়েটাকে নিয়ে ঘোরাঘুরি করতেছিস। মামা, এখন এই টপিক বাদ দে, না হলে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তখন কিন্তু আমি এখান থেকে চলে যাব। আচ্ছা মামা, আমি এই টপিক বাদ দিতেছি। চল, সন্ধ্যা হয়ে এসেছে, রাজুর দোকান থেকে চা খেয়ে আসি। ওর দোকানের চা না খাইলে মনটা কেমন যেন আনচান আনচান করে। রাতে আবার ঠিক মতো ঘুমাতেও পারি না তার দোকানের চা না খাইলে।
তার দোকানের চা খেয়ে এখন অভ্যাসে পরিণত হয়েছে, আর চাও সেই লেভেলের মজা। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস। রাজুর হাতের চা খুবই অসাধারণ। চল এখন তাহলে যাওয়া যাক, গিয়ে চা খেয়ে আসি রাজুর দোকান থেকে। এই বলে সাগর তার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে চলে আসলো রাজুর দোকানে। রাজুকে উদ্দেশ্য করে সাগর বলতে লাগলো, এই রাজু, সবাইকে চা দে। তোর হাতের চা না খাইলে আমাদের রাতে ঘুম আসে না। কি যে বলেন না সাগর ভাই, আপনারা হচ্ছে আমার নিয়মিত কাস্টমার। আমার চা ভালো বলেই তো আপনারা এখন প্রতিদিন আসেন চা খাওয়ার জন্য। সেম আপনাদের মতো এই লোকগুলো অনেক দূর থেকে আসে চা খাওয়ার জন্য। তাহলে তো খুবই ভালো, তোর রেগুলার কাস্টমার হয়ে গেলাম আমরা। আচ্ছা, এখন চা দে, চা খাইতে খাইতে আড্ডা দেই। এই বলে সাগর চা খেতে লাগলো। চা খাইতে খাইতে আড্ডা দিতেছে তার বন্ধুদের সাথে। এমন সময় সাগর সীমান্তকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার সীমান্ত, তোর ব্যাপারে আমি এসব কি শুনতেছি? তুই নাকি ক্লাস 9-এর একটা মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করিস। এই কথাটা কি সত্যি নাকি মিথ্যা? এই রে, সাগর কোথা থেকে জেনে গেল এগুলো? এখন শালাকে মিথ্যা কথা বললেও তো শালা আমার কথা বুঝে যাবে। যা হবার হবে, সত্যি কথা বলে দিই, দেখি সে কি বলে। আসলে মামা, আমি তো তার সাথে রিলেশনে আছি 2 মাস ধরে। এটার জন্য সে আবদার করেছিল আমার সাথে ঘোরাঘুরি করবে, তাই আর কি তার সাথে একটু সময় কাটালাম। শালা, তোর ব্যাপারে আরও অনেক কিছুই জানি আমি। এই মেয়েকে আবার চিপাই নিয়ে মেরে দিস না। মেরে দিলে কিন্তু তোর খবর আছে, এই বলে দিলাম। এখন যেই মেয়ের সাথে রিলেশন করতেছিস, এই মেয়ের সাথে রিলেশন করতে থাক এবং এই মেয়েকে নিয়ে বিয়ে করার স্বপ্ন দেখ। যদি অন্য মেয়েদের পিছনে আবার দেখে ঘোরাঘুরি করতি, তাহলে তোর হাড্ডি গুড্ডি ভেঙে বস্তায় ভরে রাখবো। শালা, তুই এটা বলতে পারলি আমাকে? যা, তোর সাথে কোনো কথাই বলবো না। এই বলে সীমান্ত চুপচাপ চা খেতে লাগলো। এইদিকে সাগর আর সীমান্তের সাথে কথা না বাড়িয়ে তার বন্ধুদের সাথে কথা বলতে বলতে চা খাইতেছে। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। আড্ডা দেওয়া শেষ করে সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া শেষ নাকি, যে আজকে এত তাড়াতাড়ি চলে এসেছিস? হ্যাঁ আম্মু, রাত অনেক হয়েছে, এটার জন্যই তো চলে এসেছি। খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আজকে সবাই একসাথে খাবার খাবো। তোর আব্বু মাত্র এসেছে, আমরাও তোর আব্বুর জন্য অপেক্ষা করেছিলাম। সাগর তার আম্মুকে আর কিছু না বলে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে এসে বসে আছে। এমন সময় সাগর এর আব্বু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে সাগর, তুই আর কতদিন এভাবে ঘোরাঘুরি করবি? বাইরে বাইরে কাজকর্ম করবি না নাকি? হ্যাঁ আব্বু, কাজ তো করবই, কিন্তু আমি চাইতেছি যে আমাদের অফিসে কাজ না করে অন্য অফিসে কাজ করার জন্য। অন্য অফিসে কাজ করতে যাবি কেন? আমাদের অফিসে কাজ করলে কি সমস্যা? আমাদের অফিসে কাজ করলে তো কোনো সমস্যা না। আসলে আমাদের অফিসে কাজ করতে গেলে আমার কেমন যেন লাগে, তাই আর কি অন্য অফিসে কাজ করব ভাবছিলাম। এখন অফিসে কাজ করার দরকার নেই। অন্য অফিসে যেই কাজ করবি, আমার অফিসে তার চাইতে অল্প একটু কাজ করলেই চলবে। আমার শরীরে যতদিন শক্তি আছে ততদিন আমি কাজ করে যাব। যখন আমি বিছানায় পড়ে যাব, তখন না হয় তুই কাজ করবি। এইসব কথাবার্তা বলতেছে সাগরের আব্বু। এইদিকে সাগর চুপচাপ খাবার খাচ্ছে আর চিন্তা ভাবনা করতেছে কি করবে কি না করবে। এমন সময় সিয়াম তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, ভাইয়াকে একটা বিয়ে করিয়ে দাও, তাহলে দেখবে ভাইয়া এমনিতেই কাজে যাবে আমাদের অফিসে। সিয়ামের কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে সিয়ামের দিকে। এইদিকে সাগর কিছুটা রেগে গিয়ে সিয়ামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সিয়াম, তুই কিন্তু দিন দিন অনেক ফাজিল হয়ে যাইতেছিস। তোকে কোনো কিছু বলি না দেখে তুই এরকম কথাবার্তা বলা শিখে গেছিস। আম্মু, তোমার ছেলেকে মানা করে দিও যাতে এই রকম কথাবার্তা না বলে। সিয়াম তো ঠিকই বলেছে, তোকে একটা বিয়ে করিয়ে দিলে তুই এমনিতেই ঠিক হয়ে যাবি, আর বিয়ে না করিয়ে দিলে? সাগর রেগে খাবার না খেয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে
বিছানায় শুয়ে পড়ল। এইদিকে সাগরের আব্বু সিয়ামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সিয়াম, তুই কিন্তু এখনো অনেক ছোট। এইসব বিষয়ে নাক না গলালেই খুব ভালো হবে। তোর এইসব বিষয়ে নাক গলানো দেখে তোর ভাই এখন না খেয়ে চলে গেছে। তো এই খাবার খেয়ে তোর ভাইয়ের জন্য খাবার নিয়ে তার রুমের সামনে গিয়ে ডাক দিবি, না করলে খাবার নিয়ে চলে আসবি। ডাক দেওয়ার প্রয়োজন নেই। তার যদি ক্ষুধা লাগে তাহলে সে নিচে এসে খাবার খেয়ে নিবে, আমাদের এত চিন্তা করতে হবে না। এইসব কথাবার্তা বলতেছে সাগরের আম্মু। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল। অন্যদিকে সাগরের বিছানায় শুয়ে শুয়ে মনে মনে বলতে লাগলো, শালার এই বাড়িতে থাকলেও একটা ঝামেলা, সবাই শুধু বিয়ে বিয়ে করে। আর এই পিচ্চিটাকে তো কালকে আমি এমন মাইট দিব, আর কোনোদিন আমার সামনে এসে বলবে না যে বিয়ের কথা। এইসব কথাবার্তা বলতেছে সাগর তার মনে মনে, আর ফোন টিপতেছে। ফোন টিপতে টিপতে কখন যে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে খেয়াল নেই তার। রাত পার হয়ে গেছে, ভোর হলো ফজরের আজানের শব্দে। সাগরের ঘুমটা ভেঙে গেল। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, সাগর, তোর জন্য কফি বানিয়ে আনবো নাকি চা বানিয়ে দেবো? না আম্মু, এখন আমি কোনো কিছুই খাবো না। আমি একটু বাহিরে গেলাম হাঁটাহাঁটি করার জন্য। এই বলে সাগর চলে আসলো বাহিরে। প্রায় 1 ঘন্টা হাঁটাচলা করে আবারও চলে আসলো বাসায়। কলিং বেল দিতে তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগর সোজা তার রুমে এসে বসে আছে। এমন সময় সিয়াম এসে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, আমার ম্যাডামের সাথে দেখা করতে গিয়েছিলে নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ম্যাডামের সাথে দেখা করতে গিয়েছিলে? আগে তো কখনো সকাল সকাল ঘুম থেকে উঠোনি। সিয়াম, তুই আমার চোখের সামনে থেকে যাবি নাকি আমি এখন উঠে তোকে মাইর দিব? তুই কিন্তু অনেক ফাজিল হয়ে গেছিস। হ্যাঁ, এখন তো আমি ফাজিল হব। এখন আমি আমার ম্যাডামকে তোমার ঘাড়ে বসানোর চেষ্টা করতেছি, এটার জন্য তুমি আমাকে এরকম কথাবার্তা বলতেছো? হ্যাঁ, এটার জন্যই আমি তোকে এরকম কথাবার্তা বলতেছি। তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা। তোকে দেখলে আমার শরীর জ্বলে ওঠে। সাগর সিয়ামকে এইসব কথাবার্তা বলতেছে। এইদিকে সিয়াম তার ভাইয়ের রুমে না দাঁড়িয়ে থেকে ওইখান থেকে চলে আসলো নিচে। সাগর বিছানায় শুয়ে পড়তেই তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সীমান্ত কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে সীমান্ত বলতে লাগলো, কিরে সাগর, ঘুম থেকে উঠে গেছিস? হ্যাঁ, ঘুম থেকে তো উঠলাম আরও অনেক আগে। কেন, কোনো কিছু বলবি নাকি? হ্যাঁ, বলার জন্যই কল দিয়েছি। তুই একটু আমার সাথে আমার চাচিদের বাসায় যেতে পারবি? ওইখানে একটা ঝামেলা হয়েছে, তুই গেলে আমি একটু ভরসা পাবো। মানে তোর কথা আমি বুঝলাম না। ওইখানে আবার কি ঝামেলা হয়েছে? আর আমি গেলে তুই ভরসা পাবি কি করে? তোর কথার আগা মাথা তো আমি কোনো কিছুই বুঝতেছি না। তুই আগে চল ওইখানে, এরপর সব কিছু বুঝতে পারবি। আমি কেন এইসব কথা বলতেছি। আচ্ছা, আমি রেডি হয়ে আসতেছি, তুই কিছুক্ষণ অপেক্ষা কর। এই বলে সাগর রেডি হয়ে চলে আসলো সীমান্তদের বাসায়। সীমান্তকে নিয়ে চলে আসলো তাদের চাচিদের বাড়িতে। কলিং বেল দিতেই সীমান্তের চাচি এসে দরজা খুলে দিল। সীমান্তকে দেখে বলতে লাগলো, আরে সীমান্ত, তুমি এসেছো? ভেতরে আসো, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। সীমান্ত সাগরকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে বসে পড়ল সোফায়। এইদিকে সাগর কি করবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সাগর সীমান্তকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তুই আমাকে সেই কখন থেকে এখানে বসিয়ে রেখেছিস? কোনো কিছু বলতেছিস না, আবার আমাকে বলেও আনলি না। কি হয়েছে? আরে শালা, একটু ওয়েট কর, এরপরেই দেখতে পারবি কেন তোকে এখানে নিয়ে এসেছি। বেশ কিছুক্ষণ পর সীমান্তের চাচি একটা মেয়েকে নিয়ে আসলো। মেয়েটা কে দেখে সাগর কিছুটা অবাক হয়ে সীমান্তর কানে কানে বলতে লাগলো, সীমান্ত, এর তো সেই মেয়েটা তুই যার সাথে ঘোরাঘুরি করেছিলি। এই মেয়েটার সাথে আবার তোর কি হয়েছে? সত্যি করে বলতো। তেমন কিছু হয় না, এই বাড়িতে জানিয়েছিলাম। দুই পরিবার কথাবার্তা বলেছিল, পরে আমাদের বিয়ে ঠিক করে ফেলেছে। আজকে আমি তাকে নিয়ে যাব আমাদের বাসায়, বিকেলবেলা আবার এখানে দিয়ে যাব। তাহলে শালা, তোর জল এতটুকু গড়িয়ে গেছে আর আমরা কোনো কিছুই জানি না? বাহ, তুই তো খুব শিয়ানা। আরে শালা, লুকিয়ে লুকিয়ে কিছু জিনিস করতে হয়, আর তোরা তো সবসময় সরাসরি করে ফেলিস।
এটার জন্য তোরা কোনো কিছুই করতে পারিস না। আমার মতো লুকিয়ে লুকিয়ে কিছু জিনিস করে ফেল, তাহলে দেখবি জীবনে অনেক উন্নতি করতে পারবি। থাক মামা, তোর উন্নতি তুই করতে থাক, আমাদের আর উন্নতি করার দরকার নেই। এখন তো সব কিছু হয়ে গেছে, চল এখন তোর বউকে নিয়ে। শালা আগে যদি এই কথাটা বলতি তাহলে তো আমি আমার বাইক নিয়ে আসতাম, তোরা তোদের বাইক দিয়ে যাইতি আর আমি আমার বাইক দিয়ে যাইতাম। সরি রে বন্ধু, আর চিন্তা করিস না, গেলে তিনজন একসাথে যাব। আমি দেখি প্রান্ত ভাইকে ফোন দিয়ে, হয়তো তিনি এই এলাকাতেই আছেন, তার গাড়িটা নিয়ে চলে আসবে ফোন দিলেই। এই বলে সীমান্তের কল দিল প্রান্তকে। বেশ কিছুক্ষণ পর প্রান্ত বলতে লাগলো, কি ব্যাপার সীমান্ত, এতদিন পর তুমি আমাকে কল দিয়েছো, কোনো কিছু বলবে নাকি আমাকে? হ্যাঁ প্রান্ত ভাই, আপনাকে বলার জন্যই কল দিয়েছি। আপনি একটা গাড়ি নিয়ে চলে আসেন, আমি আপনাকে ঠিকানা দিতেছি, বাড়িতে যাব। আচ্ছা তুমি আমাকে ঠিকানাটা পাঠিয়ে দাও, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। সীমান্ত প্রান্তকে পাঠিয়ে দিল ঠিকানাটা। বেশ কিছুক্ষণ পর প্রান্ত চলে আসলো সেই ঠিকানায়। তিনজন গাড়ির ভেতরে এসে বসতেই প্রান্ত ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণ ড্রাইভ করে চলে আসলো সীমান্তদের বাড়িতে। এইদিকে সাগর তার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল তার সব বন্ধুদেরকে। সবকিছু বলার পরে সবাই চলে আসলো সীমান্তদের বাসায়। সবাই এক রুমের ভেতরে বসে আছে। এমন সময় সাবিত সীমান্তকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শালা তুই তলে তলে এত কিছু করে ফেলেছিস আর আমাদেরকে কোনো কিছুই বলিস নাই। সকালবেলা সাগরকে কল দিয়ে নিয়ে গেলি, আমাদেরকে কল দিলে কি আমরা যাইতাম না নাকি? আরে শালা, আমি জানলে তো তোদেরকে অবশ্যই ফোন দিয়ে নিয়ে যাইতাম। সে বলেছে কি যেন একটা জরুরি কাজ আছে, এটার জন্য যাইতে হবে। আমি গিয়ে তো পুরাই অবাক, সে এই মেয়ে কি নিয়ে চলে এসেছে। সরি রে বন্ধু, তোদেরকে জানানো হয় নাই। তোদেরকে জানালে অবশ্যই তোরা আমাকে বাস দিতে হোটেলে নিয়ে, এটার জন্যই আর তোদেরকে জানাতে পারি নাই। আজকে জানালাম, এখন তাহলে বাস দিয়ে আমাকে। বাস মানে একরকম বাস দিব? তুই কোনোদিন চিন্তাও করতে পারবি না। সকালবেলা তো খাবার খাই নাই। চল আজকে তোর পকেট থেকে 50,000 টাকা যদি বের না করতেছি, আমার নাম ইয়াসিন না। কি রে, তোরা কি পারবি না সীমান্তর পকেট থেকে 50,000 টাকা বের করতে? পারবো না মানে? অবশ্যই পারবো, একবার শুধু চল, এরপরে দেখ কি করতে পারি আমরা। সীমান্ত তার হবু বউকে বাড়িতে রেখে বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলো হোটেলে। খাওয়া দাওয়া শেষ করে ওয়েটার বিল নিয়ে আসতেই সীমান্ত হাঁ করে তাকিয়ে রইল সবার দিকে। এটা দেখেই ইয়াসিন বলতে লাগলো, কি রে সীমান্ত, এভাবে তাকিয়ে আছিস কেন? তাকিয়ে না থেকে বিলটা দিয়ে তাড়াতাড়ি চল। এই সাগর, চল আমরা বাইরে যাই, সীমান্ত বিল দিয়ে আসুক। সবাই বাহিরে চলে আসলো। এইদিকে সীমান্ত বিলটা দিয়ে বাহিরে এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই তো আমারটা খাইলি, এখন সাগরেরটা খাওয়ার জন্য প্রস্তুত থাক। সাগর যে কোনো সময় তার ছোট ভাইয়ের ম্যাডামের উপরে ক্রাশ খাইতে পারে। কখনোই না, আমি যদি এরকম করি তাহলে আমার নাম মুছে ফেলবো, এটা মনে রাখিস। এইসব কথাবার্তা বলতেছে সাগর। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাইতেছে। এমন সময় সামনের দিকে তাকিয়ে দেখে কয়েকটা ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে। সাগর ছেলেগুলোর সামনে গিয়ে বলতে লাগলো, কিরে, তোরা এই মেয়েটাকে ডিস্টার্ব করতেছিস কেন? তোরা জানিস না এই এলাকায় মেয়েদেরকে ডিস্টার্ব করলে কি শাস্তি হতে পারে? ফোন দিব নাকি আমি আমার বন্ধু বান্ধবদেরকে? সাগর, তুই কিন্তু কয়েকটা মাস ধরে অনেক বাড়াবাড়ি করতেছিস। আমরা কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করলে তুই এসে বাধা দিস। আজকে এই মেয়েটাকে ছেড়ে দিলাম, আর কোনো দিন যদি তুই আমাদেরকে বাধা দিস তাহলে তোকে আমরা ছাড়বো না। ঠিক আছে, দেখে নিব তোরা আমাকে কি করতে পারিস। আপু, আপনি তাহলে এখন যান, ওরা আর আপনাকে কখনো বিরক্ত করবে না। আর বিরক্ত করলে আশেপাশের লোকদেরকে ডাক দিলে ওরা আপনাকে সাহায্য করবে। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। এই বলে মায়া ওইখান থেকে চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। মায়াকে দেখে বাড়ির ভিতরে নিয়ে আসলো সাগরের আম্মু। দুইজন চুপচাপ বসে আছে। এমন সময় মায়া বলতে লাগলো, আন্টি, ওই যে দেওয়ালে একটা ছেলের পিক দেখতে পারতেছি, ওই ছেলেটা কি আপনার ছেলে?
সাগরের আম্মু মুচকি একটা হাসি দিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো। হ্যাঁ, সে আমার বড় ছেলে। কেন, তুমি চেনো নাকি তাকে? না, আগে চিনতাম না, কিন্তু আজকে চিনেছি। আমি যখন আপনাদের বাসায় আসছিলাম তখন উনি আমাকে বাজে ছেলেদের হাত থেকে বাঁচিয়েছে। বাজে ছেলেরা আমাকে ইফটিজিং করছিল, পরে উনি এসে তাদেরকে বকা দিয়েছে। ও আচ্ছা, এই কথা। আমার ছেলে কিন্তু খুবই ভালো, তুমি একটু খেয়াল করলে দেখবে। সে মেয়েদের সামনে থাকলে মাথা নিচু করে সবসময় কথা বলে। মায়া সাগরের আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো সিয়ামের রুমে। এসে দেখছে সিয়াম একটা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতেছে। মায়া আস্তে আস্তে করে সিয়ামের পিছনে এসে দাঁড়াতে ওই মেয়েটা কলটা কেটে দিল। এদিকে সিয়াম পিছনে ফিরতে মায়াকে দেখে কি বলবে বুঝে উঠতে পারতেছে না। আপনাদের তো বলাই হয় নাই, সিয়াম মাত্র ক্লাস 6-এ পড়ে। মায়া সিয়ামকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি ব্যাপার সিয়াম, মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে তোমার গার্লফ্রেন্ড, তাই না? এখনই যদি গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করো তাহলে কিভাবে কি হবে? আসলে ম্যাডাম, এই মেয়েটা হচ্ছে আমার বান্ধবী। তার সাথে মাঝে মধ্যে কথা বলি এইভাবে ভিডিও কলে। হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না। আমি তোমার অনেক বড়, আমি সব কিছুই বুঝি। তোমাকে আর এত কিছু বোঝানোর দরকার নেই। এখন তাড়াতাড়ি পড়তে বসো। সিয়াম পড়তে বসে গেল। এইদিকে মায়া সিয়ামের রুমটা ভালোভাবে পর্যবেক্ষণ করতেই দেখতে পেল সাগরের সাথে অনেকগুলো ছবি তোলা এবং দেয়ালে টাঙানো। এটা দেখে মায়া সিয়ামকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আচ্ছা সিয়াম, আমি তো মাত্র 2 দিন হয়েছে এই বাড়িতে এসেছি। তোমার ভাইয়াকে তো সরাসরি তেমন দেখি নাই, শুধু ছবিটাতে দেখলাম। আজকে তোমার ভাইয়া জানো কি করেছে? কি করেছে ম্যাডাম? আপনাকে জড়িয়ে ধরে কিস করেছে নাকি? এই বলে সিয়াম হো হো করে হেসে দিল। এইদিকে মায়া কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর মায়া বলতে লাগলো। আরে না, রাস্তায় আমাকে কয়েকটা বাজে ছেলে ইফটিজিং করছিল, তো পরে তোমার ভাইয়া হিরোর মতো এসে আমাকে বাঁচিয়ে নিয়েছে। ও আচ্ছা, তাহলে এখন আমার ভাই হিরো হয়ে গেছে। আমি তো আর জানতাম না যে আমার ভাই হিরো হয়ে গেছে। আগে জানলে তো আপনাকে বলতাম যে আমার ভাই হিরো আপনাকে জিরো বানানোর জন্য চলে এসেছে। সিয়াম মায়ের সাথে কথা বলতেছে, এমন সময় সিয়ামের রুমে প্রবেশ করলো। সাগরকে দেখে মায়া তাড়াতাড়ি করে তার মুখটা ঢেকে ফেললো। সাগর মায়াকে দেখে মাথা নিচু করে সিয়ামকে উদ্দেশ্য করে বলল। সিয়াম, তুই তো পড়তেছিস, আমি তো আর জানতাম না। আচ্ছা, তুই পড়া শেষ করে আমার রুমে আসিস, তুই একটু কাজ আছে। এখানেই বলতে পারো ভাইয়া, কোনো সমস্যা নেই। আর ম্যাডাম, তার 2 কান বন্ধ করে রেখেছে, তুমি বলতে পারো। তেমন বেশি কিছু না, আমি তোকে 3টা শার্ট আর 100 টাকা দিব। তুই একটু পাশের দোকান থেকে আমার শার্ট ইস্তারি করে নিয়ে আসিস, আর যেই টাকা থাকবে ওইটা তুই খেয়ে নিস। ঠিক আছে, আমি আরো ভাবছিলাম তুমি অন্য কিছু বলবে। আচ্ছা তাহলে যাও তুমি, এখন আমি পড়তেছি। সাগর চলে আসলো তার রুমে। এদিকে মায়া বেশ কিছুক্ষণ পড়িয়ে চলে আসলো নিচে। সাগরের আম্মুর সাথে আরো 5 থেকে 10 মিনিট কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসলো। একটা রিক্সা নিয়ে চলে আসলো তাদের বাসায়। অন্যদিকে সিয়াম সাগরের রুমে এসে বলতে লাগলো। এই যে হিরো, আপনার শার্টের টাকা দেন, আমি এখন দোকানে যাব। এটা তো দিব, কিন্তু তুই আমাকে হিরো বললি কেন? আমি আবার কোন দিক দিয়ে হিরো হলাম? আমার ম্যাডাম তোমাকে হিরো বলেছে, এটার জন্যই তো তোমাকে হিরো বললাম। তুমি নাকি আমার ম্যাডামকে আজকে বাঁচিয়েছো রাস্তার বখাটেদের হাত থেকে, এটার জন্য তোমার প্রশংসা করেছে। আমি আবার তোর ম্যাডামকে কখন বখাটেদের হাত থেকে বাঁচালাম? আমি তো প্রায় 2 ঘন্টা আগে একটা মেয়েকে বাঁচিয়েছি। এটাই হচ্ছে আমার ম্যাডাম, তুমি আমার ম্যাডামকে বাঁচিয়েছো, এটার জন্য ম্যাডাম তোমাকে হিরো বলেছে। যাই হোক, এখন তাড়াতাড়ি টাকা দাও, আর 100 টাকা বাড়িয়ে দিবে। 100 টাকা বেশি দিব কেন? এতক্ষণ যে ম্যাডামের হয়ে তোমাকে আমি হিরো বললাম, এটার জন্য তুমি আমাকে 100 টাকা বেশি দিবে। এই 100 টাকা দিয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ফুচকা খাবো। আজ পর্যন্ত আমি একটা রিলেশন করতে পারলাম না, আর তুই সেখানে কিনা তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ফুচকা খেতে যাবি? ভাই, তুই একটু কাছে আয়, তোর কপালের সাথে আমার কপালটা একটু ঘষা দেই, যাতে আমার কপালটা খুলে। তোমার কপাল এমনিতেই খুলে গেছে, তুমি আর চিন্তা করো না। কিছুদিনের মধ্যে আমার ম্যাডামকে তোমার পিছনে লাগিয়ে দিব, তখন তুমি আমার ম্যাডামকে নিয়ে ঘোরাঘুরি করবে আর ফুচকা খাবে। থাক, আর এসব বলার দরকার নেই। এই নে টাকা, নিয়ে তাড়াতাড়ি যা, আমি এখন একটু ঘুমাই। এই বলে সাগর ঘুমের দিশে পাড়ি জমালো। অন্যদিকে সিয়াম চলে আসলো দোকানে। শার্ট দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার চলে আসলো বাসায়।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সাগর তার রুমে বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, সাগর, তোর কি কালকে কোনো কাজ আছে? কাজ না থাকলে তুই একটু তোর আব্বুর সাথে অফিসে যাইতি। কি যেন একটা কাজ আছে, এটা নিয়ে তোর আব্বু বলেছিল তোকে বলতে সকালবেলা, কিন্তু আমি তোকে বলতে পারি নাই। তুই তো আবার কোথাও চলে গিয়েছিলি। আচ্ছা, আমি কালকে সকালে না হয় আব্বুর সাথে অফিসে যাব, তবে বেশিক্ষণ থাকতে পারবো না। কাজ হয়ে গেলে তুই চলে আসবি। আর তোর আব্বু তো বলেছে তেমন বেশি কাজ নেই, কি যেন একটা জরুরি কাজ আছে, ওইটা নিয়ে তোর সাথে কথা বলবে। এছাড়া তো আর কোনো কিছু বলে নাই। সাগর তার আম্মুকে সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো বাহিরে। হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যাইতেছে। এমন সময় পিছন থেকে ইয়াসিন তার বাইক নিয়ে সাগরের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, কিরে সাগর, কোথায় যেতেছিস? বাইকে ওঠ, তোকে দিয়ে আসি। আমাকে না হয় দিয়ে আসবি, কিন্তু তুই কোথায় যাইতেছিস এই সন্ধ্যাবেলা? কোথায় আর যাবো, বাস খাওয়ার জন্য চাইতেছি। সাবিত আমার সকল পর্দা ফাঁস করে দিয়েছে। আমি যে 2টা মেয়ের সাথে রিলেশন করি এটা দুজনের কাছেই বলে দিয়েছে। এখন দুজন আমাকে বাস দেওয়ার জন্য একটা কফি শপে ডাক দিয়েছে। তাই আর কেউ এখানে যাইতেছি। যদি মরে যায় তাহলে আমাকে একটু তুলে নিয়ে এসে কবর দিয়ে দিস। শালা, তোরা যে কেন এরকম কাজ করতে যাস আমি এটাই বুঝি না। আমি যে গত 20 বছর ধরে কোনো রিলেশন করি নাই, এটা কি তাদের চোখে লাগে না? মামা, তুই যদি আমাদের ব্যাপারটা বুঝতি তাহলে কখনো এরকম বলতি না। তুই আমাদের ব্যাপারে বুঝিস না তাই এরকম বলতেছিস। এখন তাড়াতাড়ি বাইকে ওঠ, তোকে পৌঁছে দিয়ে আসি। আর যদি তুই আমার সাথে যেতে চাস তাহলে বল, তোকে নিয়ে যাব। ঠিক আছে, আমাকে নিয়ে চল, আমিও দেখি তোকে কি রকম বাস দেয় দুজন। ইয়াসিন সাগরকে নিয়ে চলে আসলো। ওইখান থেকে কফি শপে সাগর ইয়াসিনকে বলতে লাগলো, মামা তুমি উপরে যাও, আমি 2 থেকে 3 মিনিট পরে আসতেছি। একসাথে গেলে ওরা বুঝে ফেলবে আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, আমি তাহলে চাইতেছি, তুই আয় 2 থেকে 3 মিনিট পর। এই বলে ইয়াসিন চলে আসলো উপরে। অন্যদিকে সাগর একটা স্পিড নিয়ে উপরে উঠতেছে। উপরে উঠতেই সাগরের সকল বন্ধুরা সাগরকে ঘিরে ধরে বলতে লাগলো, হ্যাপি বার্থডে বন্ধু, 20 বছর পূর্ণ হলো তোর আজকে। সাগর তো বুঝতেই পারে নাই আজকে যে তার জন্মদিন। সাগর তার বন্ধুদের সারপ্রাইজ পেয়ে খুবই খুশি হয়ে গেল। বেশ কিছুক্ষণ তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কেক কেটে সন্ধ্যায় চলে আসলো বাসায়। আসতেই দেখতে পেল তার আব্বু আজকে তাড়াতাড়ি করে চলে এসেছে। সাগরকে ডাক দিয়ে তার আব্বু বলতে লাগলো, কিরে সাগর, তুই কোথায় ছিলি? তোর আম্মুকে বলে গিয়েছিলাম যে তোকে বলার জন্য আমার অফিসে যাইতে, কিন্তু তুই তো গেলি না। তোর জন্য একটা সারপ্রাইজ রেখেছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু তোর আসার নাম ছিল না। আমি জানি কি সারপ্রাইজ দিবে, এটার জন্য আর যাই নাই। যেহেতু জেনেই গেছিস তাহলে আর বলে লাভ কি। এই নে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, আর এটা তোর মা দিয়েছে। ধন্যবাদ আব্বু আম্মু, আর এসব না দিলেও পারতে, কারণ আমার তো ছিল একটা। ছিল তো কি হয়েছে, এটাও চালাবে। তুই আমার বড় ছেলে, তোকে তো আমরা সব সময় সব কিছু দিয়েছি। সিয়ামকেও সব সময় সব কিছু দেব, সে বড় হোক। সাগর আর তার আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলে চলে আসলো রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর যা ফ্রেশ হয়ে আয়, তোর জন্য আমি খাবার রান্না করেছি, খাবারগুলো খেয়ে নে। সাগর ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বসে রইল। বেশ কিছুক্ষণ সময় থাকার পর সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, সিয়ামের ম্যাডাম তো দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর। আমি চাইছিলাম কি সিয়ামের ম্যাডামকে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য। তুই যদি অনুমতি দেস তাহলে আমরা তার পরিবারের সাথে কথা বলতে পারি। আব্বু আম্মু, তোমরা কি পাগল হয়ে গেছো? শ্যামের ম্যাডাম পরে কিভাবে বলবে যে মাত্র 3-4 দিন হয়েছে পড়তে গেলাম আর ওনারা আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে? এটাও তো ঠিক বলেছিস। আচ্ছা, আর কয়েকটা মাস যাক, এরপরে না হয় তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, তুইও অফিসে জয়েন করবি। হ্যাঁ, আর কয়েকটা দিন যাক, এরপরে আমি অফিসে জয়েন করব। সাগর এইসব কথা বলে চলে আসলো রুমে। অন্যদিকে মায়া তার রুমে বসে বসে ফেসবুকিং করতেছে। এমন সময় একটা ভিডিও দেখতে পেল। ভিডিওটা দেখে মায়া মনে মনে বলতে লাগলো, বাহ, সাগর তো দেখি খুবই সুন্দর গান গাইতে পারে। আমার স্টুডেন্টের বড় ভাই যে এত ট্যালেন্টেড এটা আগে জানতাম না।
কিন্তু তার পরিবার জানে নাকি এসব, সে যে এরকম কাজ করে বেড়ায়? হয়তো জানে না, জানলে তো আর তারা বাধা দিত বা তারা কিছু বলতো। যাই হোক, ফলো দিয়ে রাখি। এই বলে মায়া ফলো দিয়ে চলে আসলো নিচে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসে আছে। এমন সময় মায়ের আব্বু বলতে লাগলো, মায়া তুই কলেজে কবে যাবি? এখন তো দেখতেছি একটা ছেলেকেও পড়াচ্ছিস না। এই তো আব্বু, আর কয়েকটা দিন যাক, এরপরে আমি কলেজে যাব। হ্যাঁ, যে ছেলেটাকে পড়াচ্ছি সে ছেলেটা খুবই ভালো, তার পরিবারও খুব ভালো। কালকে যখন তাদের বাড়িতে যাচ্ছিলাম তখন কিছু বখাটে ছেলে আমাকে আটকিয়েছিল। পরে আমার স্টুডেন্টের বড় ভাই আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু উনি জানতো না যে আমি তার ভাইকে পড়াই, এখনো জানে না। ভালো হয়েছে। আরেকটা কথা, আমি যে এনজিওতে চাকরি করি সেই এনজিওতে লোক নেবে, খুব ভালো বেতন পড়বে। তুই চাইলে ওখানে পার্ট টাইম জব করতে পারিস। পার্ট টাইম জব করলে তোর হাত খরচ চলে যাবে। দেখি কি করা যায়, যদি জব করার ইচ্ছে থাকে তাহলে আমি তোমাকে জানাবো। মায়া তার আব্বুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে শুয়ে সাগরের ভিডিওগুলো দেখতেছে আর লাইক কমেন্ট করতেছে। কিছুক্ষণ পর মেসেজ দিল মায়া। এইদিকে সাগর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে মাত্র বসেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ইমন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ইমন বলতে লাগলো, কিরে সাগর, কি করিস? কি আর করব, এই তো শুয়ে শুয়ে ভাবছিলাম যে কালকে কোথায় গিয়ে ভিডিও বানানো যায়। এখন তো বেশ ভালোভাবে ভিউ পাচ্ছি। আমরা চাচ্ছিলাম যে আরও ভালো কিছু ভিডিও বানিয়ে আপলোড করার জন্য। হ্যাঁ, আমিও ফেসবুক পেজে ঢুকে দেখলাম খুবই ভালো রেসপন্স আসতেছে। চল নরসিংদী থেকে ঘুরে আসি। নরসিংদী খুব সুন্দর একটা জায়গা আছে, ওই জায়গায় গিয়ে ভিডিও বানালে অবশ্যই ভালো ভিউ আসবে। এত দূর যাওয়া যাবে না, এত দূর না গিয়ে চলো আবারও নদীর পাড়ে গিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি। সাগর আর সীমান্ত এইসব কথা বলতেছে। এমন সময় ইমতিয়াজ কলে অ্যাড হলো। ইমতিয়াজ দুইজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা, একটা মেয়ে দেখলাম কমেন্ট করছে এই জায়গাটা নাকি খুব সুন্দর। আমিও গুগলে সার্চ করে দেখলাম অনেক সুন্দর জায়গাটা। চল কালকে ওই জায়গায় গিয়ে ভিডিও বানিয়ে আসি। আচ্ছা, তোরা একটু ওয়েট কর, আমি গুগলে সার্চ করে দেখতেছি জায়গাটা কেমন। এই বলে সাগর কল থেকে গুগলে সার্চ দিল। জায়গাগুলো দেখার পর সাগর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো যে সেই জায়গায় যাবে। এইদিকে সীমান্ত কথা বলতেছে আর ফেসবুকে পেজে পোস্ট করে দিল কালকের জায়গায় গিয়ে ভিডিও বানাবে। সবাই কমেন্ট করতে লাগলো। এই দিক মায়া পোস্ট দেখে তো খুবই অবাক, কারণ তার কথা একদম মিলে গেছে। মায়া মনে মনে বলতে লাগলো, যাক, আমার কথা তো মানছে, কিন্তু তারা কখন যাবে এটাই তো জানি না। তারা যখনই যায় তখন গেলে তো আমি দেখতে পারতাম তাদের সাথে মেয়ে আছে কিনা। দূর, আমি এসব কি ভাবতেছি, মেয়ে থাকুক আর না থাকুক তাতে আমার কি। এইসব নানান চিন্তা করতে করতে মায়া তার মাথায় একটা চড় মারল নিজের হাত দিয়ে নিচে। অন্যদিকে সাগর তার বন্ধু বান্ধবীদের সাথে কথা বলে ফোনটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সকাল 10টায় চলে আসলো সীমান্তর কাছে। এইদিকে সীমান্ত রেডি হয়ে তার বাইক নিয়ে বাহিরে আসতে দেখতে পেল সাগরের কাছে নতুন বাইক। এটা দেখে সীমান্ত বলতে লাগলো, কিরে মামা, নতুন বাইক আবার কে দিয়েছে? শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনছিস নাকি? আরে শালা, কালকে আমার বার্থডে গেছে, মনে নেই? আব্বু আম্মু আমাকে এটা গিফট করেছে, তাই আর কি আজকে নিয়ে আসলাম। যেহেতু নতুন বাইক, একটু ঘোরাঘুরি করে আসি, দেখি বাইকটা চালাতে কেমন লাগে। হ্যাঁ, ভালো করেছিস নিয়ে এসে। চল এখন যাওয়া যাক, বাকি সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। সীমান্ত সাগরকে নিয়ে চলে আসলো তার বন্ধুদের কাছে। সবাইকে নিয়ে বেরিয়ে পড়লো সেই জায়গায় যাবার উদ্দেশ্যে। এদিকে মায়া তার চাচাতো বোনদের বাড়ি থেকে বের হয়ে বাড়ির দিকে যাইতেছে। এমন সময় সাগরদের দেখতে পেল। এটা দেখে মায়া তাড়াতাড়ি করে রিক্সাওয়ালাকে বলতে লাগলো, চাচা, আপনি রিক্সাটা ঘুরিয়ে নিয়ে ওই যে বাইকগুলো যাইতেছে তাদের পেছনে যেতে থাকেন, আমি আপনাকে ঠিকানা দিতেছি, ওই ঠিকানায় যাবেন। আমি তো ওই দিক দিয়ে যেতে পারবো না, কারণ ওই দিক দিয়ে যাওয়া আমাদের বারণ আছে। ওই দিক দিয়ে গেলে পুলিশ আমাদের রিক্সা নিয়ে যাবে। যতটুকু আমাদের এরিয়া আমি ততটুকু দিয়েই আসতে পারবো। ঠিক আছে,
আপনি যতটুকু যেতে পারেন ততটুকুই যেতে থাকেন, পরেরটা আমি ব্যবস্থা করে নেব। রিক্সাওয়ালা যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো সেখানে। মায়া রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে 500 টাকার একটা নোট দিয়ে দৌড়ে চলে যেতে লাগলো। এদিকে রিক্সাওয়ালা মায়াকে ডাকতে লাগলো। আরে আপা, আপনি আপনার টাকা নিয়ে যান। 500 টাকা দিয়েছেন, বাকি টাকা ফেরত নেবেন না নাকি? বাকি টাকা ফেরত দেওয়ার দরকার নেই, আপনি বাকি টাকা রেখে দেন, এখন আমার তাড়া আছে। এই বলে মায়া দৌড়ে যেতে লাগলো। সেইখানে গিয়ে দেখে তারা সবাই মাত্র বসেছে গান গাওয়ার জন্য। মায়া আড়াল থেকে দেখতে লাগলো তাদেরকে। মায়া গাছের পেছনে বসে গান শুনতে লাগে তাদের। বেশ কিছুক্ষণ পর গান শোনার পর মায়া তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। মায়াকে দেখে বলতে লাগলো, কিরে মায়া, তোর তো আরো আগে আসার কথা, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি তোকে কতবার ফোন দিলাম, তুই ফোনটাও রিসিভ করলি না। আসলে আম্মু একটা কাজ ছিল, আর ফোনটা হয়তো সাইলেন্ট করে ব্যাগের ভেতরে রেখে দিয়েছিলাম। আমার জন্য এত বেশি চিন্তা করতে হবে না, এখন রুমে গেলাম আমি। এই বলে মায়া চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে চোখ দুইটা বন্ধ করে মনে মনে বলতে লাগলো, মনের মানুষ তো পাইছি, কিন্তু তাকে বলবো কি করে? সে তো আমার স্টুডেন্টের বড় ভাই। তাকে যদি আমি গিয়ে বলি তাহলে তো খারাপ দেখায়, আর বলবে যে তাদের টাকা পয়সা দেখে আমি এসব বলতেছি। থাক, বলার দরকার নেই, আড়াল থেকে না হয় আমি তাকে ভালোবেসে যাব। এইসব চিন্তা করতে লাগলো মায়া। অন্যদিকে সাগর তার বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কিরে সাগর, সকাল সকাল কোথায় গিয়েছিলি? কোথায় আর যাবো, এখানেই ছিলাম, যাই নাই কোথাও। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এইসব কথাবার্তা বলতেছে সাগর তার আম্মুর সাথে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বন্ধু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে হাসিব বলতে লাগলো, কিরে সাগর, বাড়িতে কি চলে গেছিস নাকি? বাড়িতে না গেলে একটু আমাদের বাড়িতে আইতো। কম্পিউটারে কি যেন সমস্যা হয়েছে, গানটা ভালোভাবে এডিটিং করতে পারছি না। এখন এডিট করার দরকার নেই, আমি বিকালবেলা এসে এডিট করে এরপরে আপলোড করব। এখন যেভাবে রাখা আছে সেভাবে থাক। ঠিক আছে, এখন যেভাবে রাখা আছে আমি সেভাবে রেখে দিলাম। তুই না হয় বিকেলে এসে ভিডিও ভালোভাবে এডিট করে আপলোড করে দিস। সাগর আচ্ছা বলে কলটা কেটে দিল। তার আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলো বাহিরে। অন্যদিকে মায়া তার রুমের ভেতরে কি যেন খোঁজাখুঁজি করতেছে। এমন সময় তার আম্মু আসলো আর বলতে লাগলো, কিরে মায়া, কি খোঁজাখুঁজি করতেছিস এইভাবে? তেমন কিছু না আম্মু, গতকালকে একটা ফাইল রেখেছিলাম, ওই ফাইলটা খোঁজাখুঁজি করতেছি। ওই ফাইলের ভেতরে আমার কিছু জরুরি কাগজপত্র আছে, ওই কাগজপত্রগুলো লাগবে। তুমি কোথায় রেখেছো নাকি ফাইলটা? আমি ছাড়া আর কে রাখবে ফাইলটা? ফাইলটা এখানে ওখানে রেখে দিস, যদি একটা কাগজপত্র হারিয়ে যায় তখন কি করবি? তখন তো পুরো বাড়ি চেঁচামেচি করে মাথায় তুলবি। হয়েছে, এখন যাও গিয়ে ফাইলটা নিয়ে আসো। মায়ের আম্মু চলে আসলো তার রুমে। ফাইলটা নিয়ে আবারও মায়ের রুমে এসে ফাইলটা দিয়ে বলতে লাগলো, মায়া, তোর জন্য ভালো একটি সম্বন্ধ এসেছিল। ছেলের পরিবার খুবই বড়লোক, তুই যদি একটু ছেলেটাকে দেখতি তাহলে খুব ভালো হতো। আম্মু, আমাকে কি এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তোমরা এরকম করতেছো? আমি তো তোমাদের একটা মাত্র মেয়ে। আমি এই বাড়িতে থাকলে তোমাদের যদি সমস্যা হয় তাহলে তো তোমরা আমাকে দেখতে পারো। না, আমাদের তো কোনো সমস্যা নেই। তুই তো জানিস মেয়েদের বয়স হলে যদি বিয়ে না দেওয়া যায় তাহলে এলাকার মানুষ কত কিছু বলে। এটার জন্যই তো আর কি তোকে বারবার এরকম কথা বলতেছি। আচ্ছা, তুই যেহেতু এখন চাইতেছিস না বিয়ে করার জন্য, তাহলে আর বলবো না। এলাকার মানুষ কত কিছুই বলবে। তুমি একদিন না খেয়ে থাকো, এলাকার মানুষ এসে দেখো তোমাকে খাবার দিয়ে যায় কিনা। এলাকার মানুষ কান পড়া সবাইকে দিতে পারে, কিন্তু কাউকে কখনো সাহায্য করতে পারে না, এটা মনে রাখো। আর ছেলে আমার পছন্দ হলে আমি নিজে এসে বলবো যে ছেলে পছন্দ, তোমরা সম্বন্ধ নিয়ে যাও, দেখো তারা রাজি হয় কিনা। রাজি না হলে পরে আমি তোমাদেরকে জানিয়ে দিব, তখন না হয় তোমরা ছেলে দেখবে। ঠিক আছে, তো যেভাবে ইচ্ছে সেভাবে চল, তোকে বাধা আর দিব না। পাশের বাসার ভাবি এসে বলছিল তার মেয়েকে পড়ানোর জন্য। তোর কি সময় আছে পড়াতে? হ্যাঁ, সময় তো আছে, তুমি বলে দিও সন্ধ্যা 7টার দিকে তাকে পড়াতে যাব।
আর আমি এখন সিয়ামকে পড়ানোর জন্য যাইতেছি। আস্তে আস্তে হয়তো বিকেল হতে পারে। এই বলে মায়া তাদের বাড়ি থেকে বের হয়ে চলে আসলো রাস্তায়। এসে দেখে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে মায়া বলতে লাগলো, মামা যাবেন নাকি? 3 নাম্বার গলিতে 512 নাম্বার বাড়ির সামনে। হ্যাঁ যাব, ওঠেন। আর ভাড়া কিন্তু 30 টাকা, আগেই বলে দিলাম। ভাড়া 30 টাকা হতে যাবে কেন? আমি তো গতকালকেও 20 টাকা দিয়ে গেছি, আর আপনি বলতেছেন 30 টাকা? আপনার রিক্সা দিয়ে আমি যাবই না। এই বলে মায়া হাঁটা দিল। এমন সময় রিক্সাওয়ালা মামা মায়ার সামনে এসে বলতে লাগলো, আসলে আমার ঘরের মেয়েটা অসুস্থ তো, তাই আর কি 10 টাকা 5 টাকা বাড়িয়ে দিতে বলছি। আচ্ছা আপনি 20 টাকা দিয়েন, তবুও উঠেন। আমাকে বললেই হতো আপনার মেয়ে অসুস্থ। আগে আপনার বাড়িতে চলেন। আর আপনার মেয়ের কি হয়েছে? তেমন বেশি কিছু না, জ্বর আর ঠান্ডা লেগেছে। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলছে যে মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। আমি রিক্সা চালিয়ে যেই টাকা উপার্জন করি ওই টাকা দিয়ে হয় না। আচ্ছা আপনি আমার গন্তব্যে চলেন, এরপরে দেখতেছি কি করা যায়। এই বলে মায়া রিক্সায় উঠে পড়লো। বেশ কিছুক্ষণ পর মায়া চলে আসলো ওইখান থেকে সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের আম্মুকে দেখে মায়া বলতে লাগলো, আন্টি একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ মায়া বলো, কি হেল্প করতে হবে? আন্টি এই রিক্সাওয়ালা মেয়ে অসুস্থ, আপনি কি আমাকে 500 টাকা ধার দিতে পারবেন? আমি এই রিক্সাওয়ালাকে দিব, যাতে রিক্সাওয়ালা তার মেয়ের ওষুধ কিনে নিয়ে আসতে পারে। আপনি না হয় পরে মাস শেষে যখন আমাকে বেতন দিবেন তখন 500 টাকা কেটে নিয়েন। 500 টাকা কেটে নিতে হবে না, তুমি রিক্সাওয়ালাকে বলো একটু দাঁড়ানোর জন্য, আমি 500 টাকা নিয়ে আসতেছি। এই বলে সাগরের আম্মু চলে গেল তার রুমে। 500 টাকা নিয়ে চলে আসলো নিচে। মায়াকে দিয়ে দিতে মায়া রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বলতে লাগলো, এই নেন, এখানে 1000 টাকা আছে। এই 1000 টাকা দিয়ে আশা করি আপনার মেয়ের জন্য কিছু ওষুধ চলে আসবে। মায়ের হাত থেকে রিক্সাওয়ালা আর টাকা নিয়ে কান্না করে বলতে লাগলো, আপনি একজন ফেরেশতা, আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন আমাকে সাহায্য করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে রিক্সাওয়ালা ওইখান থেকে চলে গেল। এইদিকে মায়া বাড়ির ভেতরে আসতে সাগরের আম্মু মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মায়া তুমি যে লোকটাকে টাকা দিয়ে দিলে, তুমি কি তার বাসায় গিয়েছিলে? দেখে এসেছো নাকি তার বাচ্চা অসুস্থ? আন্টি আমার দেখতে হয় না, যার চোখের দিকে আমি তাকাই তার কি হয়েছে না হয়েছে কিছুটা অনুভব করতে পারি। তবে উনি একজন রিক্সাওয়ালা আর বয়স্ক মানুষ, উনি হয়তো মিথ্যা কথা বলবে না এই সামান্য 1000 টাকার জন্য। যদি আল্লাহ ওনার মেয়েকে অসুস্থ রাখে তাহলে দোয়া করি সুস্থ করে দেওয়ার জন্য। হ্যাঁ আমিও দোয়া করি যাতে ওনার মেয়েটাকে সুস্থ করে দেয় আল্লাহ। এইদিকে সাগরের আম্মু মায়ের সাথে কথা বলতে লাগলো। অন্যদিকে সাগর তার হাসিবদের বাড়িতে বসে বসে কম্পিউটারটা ঠিক করে ভিডিও এডিট করার জন্য বসেছে। এমন সময় ভিডিওটা প্লে করতেই দেখতে পেল মায়াকে। এটা দেখে সাগর কিছুটা চমকে গেল। সাগরকে চুপ হয়ে বসে থাকতে দেখে হাসিব বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুই এমনভাবে চুপচাপ বসে আছিস কেন? কাজ কর, ভিডিওটা তাড়াতাড়ি এডিট করে আপলোড করে দে। বিকেলবেলা তো সকল মানুষ অপেক্ষা করে ভিডিওর জন্য। ভিডিও তো আপলোড করব, তার আগে একটা জিনিস খেয়াল করেছিস? ভিডিওটার দিকে একবার তাকিয়ে দেখ তো কিছু দেখা যায় কিনা। হাসিব এবং সবাই ভিডিওটা ভালোভাবে দেখতে লাগলো। কেউ কিছু বুঝতে পারতেছে না। এমন সময় হাসিব আবারও বলতে লাগলো, কি রে সাগর, আমরা তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তুই কি বোঝাতে চাচ্ছিস, একটু বুঝিয়ে বলতো। আরে শালা, এই দেখ ভিডিওটা প্লে করলাম, একটা মেয়েকে দেখা যাইতেছে। মেয়েটাকে ভালোভাবে দেখে বলতো চেনা যায় কিনা। আরে হ্যাঁ, এটা তো তোর ছোট ভাইয়ের ম্যাডাম, কিন্তু তিনি এইভাবে দৌড়ে ওই দিকে যাইতেছে কেন? ভিডিওটা আবার প্লে করতো, এতক্ষণ তো খেয়াল করি নাই। সাগর ভিডিওটা প্লে করতে দেখতে পেল সে চুপচাপ গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। পুরো গান শেষ হতেই সে ওইখান থেকে চলে গেল। সাগরের আর বুঝতে বাকি রইল না কালকে যে মেয়েটা কমেন্ট করেছে এটাই সেই মেয়ে। সাগর তাড়াতাড়ি করে কালকের ভিডিওতে ঢুকলো, কমেন্টটা খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজার পর আইডির ভেতরে ঢুকতেই দেখতে পেল মায়ের পিক। সাগর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখলো। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ভিডিওটা এডিট করে আপলোড করে দিল। এই দিকে মায়া তার ফেসবুকে প্রবেশ করতেই দেখতে পেল
সাগর তাকে নিজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। সে ভাবতেই হঠাৎ অবাক, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কেন। এই সব চিন্তা ভাবনা করতেছে এমন সময় সিয়াম বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, আপনি সেই কখন থেকে দেখতেছি ফোনের দিকে তাকিয়ে আছেন। আপনাকে কতবার ডাক দিলাম কিন্তু একটা ডাকও শুনলেন না। ফোনের মধ্যে কি দেখেন দেখি আমি একটু। আরে তেমন কিছু না, একজন কল দিয়েছিল, কলটা কেটে দিয়েছে। আচ্ছা কি বলবে এখন বলো। এই যে এটা ভালোভাবে পড়েন, পড়ার পর আমাকে জানান কি করবেন। চলেন মায়ের মুখ থেকে শুনে আসি সিয়াম কি লিখেছে। ম্যাডাম আমি জানি আপনি আমার ভাইয়াকে পছন্দ করে ফেলেছেন। আপনি চাইলে আমাকে দেবর বলে ডাকতে পারেন, বাকিটা আমি সামলে নিব আম্মুর সাথে কথা বলে। সিয়ামের লেখাগুলো পড়ে মায়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল সিয়ামের দিকে আর বলতে লাগলো, সিয়াম এইসব কিন্তু একদম ভালো না। তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার ম্যাডাম, আমাকে কিন্তু তুমি এইসব বলতে পারো না। আর কোনোদিন যদি এইসব বলো তাহলে আমি তোমার আম্মুকে বিচার দিতে বাধ্য হব। এটার জন্যই মানুষের ভালো করতে নেই, আপনার ভালো করার জন্যই তো বলেছিলাম, আর আপনি এরকম বলছেন। আর আপনার ভালোর জন্য বলবো না কোনো কিছু। এই বলে সিয়াম চুপচাপ পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ পড়ার পর মায়া চলে আসলো নিচে। সাগরের আম্মুকে উদ্দেশ্য করে মায়া বলতে লাগলো, আন্টি সিয়ামকে তো পড়িয়ে ফেলেছি, এখন তাহলে আমি যাই। প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে এসেছি। 2-3 ঘন্টা হয়েছে এসেছো তো কি হয়েছে? খাবার রান্না করছি, খাবার খেয়ে এরপর তুমি যেও। আর তোমার সাথে আমার কিছু কথা আছে, জানি না কি মনে করবে তুমি, তবে আমি সরাসরি কথা বলতে চাই। আন্টি আজকে কথাগুলো শোনার সময় নেই, আমি আরেকজনকে পড়াবো তো, সন্ধ্যা হয়ে এসেছে। কালকে এসে আপনার সব কথা শুনবো। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা কালকে এসে শুনলেও পারবে। এই নাও, আমি নিজের হাতে মিষ্টি বানিয়েছি, তুমি মিষ্টি বাসায় নিয়ে যাও আর এখানেও খাও, তোমাকে দিতেছি খাওয়ার জন্য। সাগরের আম্মু একটা বাটিতে করে মিষ্টি দিয়ে দিল খাওয়ার জন্য। মায়া মিষ্টি খেয়ে প্রশংসা করতে লাগলো। মিষ্টি খাওয়ার শেষ করে মায়া তার আম্মুর জন্য চলে বাসায় আসলো। তার আম্মুর হাতে মিষ্টি দিয়ে বলতে লাগলো, আম্মু এই নাও মিষ্টি খাও, সিয়ামের আম্মু বানিয়ে দিয়েছি, মিষ্টিগুলো খুবই সুস্বাদু হয়েছে। আমি মিষ্টি খাবো না, মিষ্টি খেলে ডায়াবেটিস বেড়ে যাবে। তুই না হয় মিষ্টি খেয়ে নিস, এখন ফ্রিজে রেখে পড়াতে যা। মায়া মিষ্টিগুলো ফ্রিজে রেখে পড়াতে চলে গেল। অন্যদিকে সাগর বাড়িতে এসে সিয়ামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই সিয়াম, তোর ম্যাডাম চলে গেছে নাকি? হ্যাঁ ভাইয়া, ম্যাডাম তো চলে গেছে। কেন, ম্যাডামের সাথে প্রেম করবে না নাকি? এটার জন্য ম্যাডামের কথা জিজ্ঞেস করতেছো? সিয়াম, দিন দিন কিন্তু তোর মুখের ভাষা অনেক খারাপ হয়ে যাইতেছে, সাবধানে কথাবার্তা বলবি, এই বলে দিলাম। জিজ্ঞেস করেছি একটা জরুরি কাজের জন্য, এছাড়া আর কোনো কিছুই না। হয়েছে, আর আমাকে বলতে হবে না। তুমি কি বুঝাতে চাইছো আর আমি কি বুঝেছি? এইসব কথাবার্তা বলতেছে সিয়াম সাগরকে। সাগর সিয়ামকে আর কিছু না বলে চলে আসলো তার রুমে, কারণ সাগর জানে সে যত কথা বলবে তার ভাই তত কথা পেঁচাবে। সাগর রুমে এসে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মায়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আপনার নাম কি সাগর? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম সাগর, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমাকে চিনবেন না? আমি আপনাকে খুব ভালো করেই চিনি। আপনি গান করেন, আপনার গানের গলা খুবই সুন্দর। আমি আপনাকে প্রথম দেখে ক্রাশ খেয়ে ফেলেছি। ক্রাশ খেয়ে লাভ নেই, কারণ আমি অন্য একজনকে পছন্দ করি এবং তাকেই বিয়ে করব। ও আচ্ছা, আপনি কাকে পছন্দ করেন? নামটা একটু জানতে পারি? নাম তো জানি না, তবে ওই মেয়েটা হচ্ছে আমার ভাইয়ের শিক্ষক। আমার ভাইকে প্রতিদিন এসে পড়ায়, তাকে আমি পছন্দ করে ফেলেছি। সাগর এইসব কথাবার্তা বলতেছে ফোনে। অন্যদিকে সাগরের আম্মু সাগরের জন্য পিঠা নিয়ে যে রুমের ভিতরে প্রবেশ করছিল, এমন সময় সাগরের মুখ থেকে কথাগুলো শুনতে পেল। সাগরের আম্মু তো মহা খুশি, এইদিকে মায়াও মহা খুশি। কি বলবে বুঝে উঠতে পারতেছে না। এমন সময় কলটা কেটে দিল। মায়া তার ফোনের দিকে তাকাতেই দেখতে পেল তার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। এটা দেখে মায়া মনে মনে বলতে লাগলো, শালা, ফোনের টাকাটা এখনই শেষ হতে হলো। আবার যদি ফোন দেই তাহলে উনি আবার বকাবকি করবে। এখন কল দিব না, রাতে আম্মুর নাম্বার দিয়ে কল দিব। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাত 9টা এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, সাগর,
কাল থেকে তোর অফিসে যেতে হবে, আমার সাথে কাল থেকে তুই অফিসে যাবি। ঠিক আছে, অফিসে না হয় যাব, কিন্তু আব্বু আমার একটা কথা আছে। আমি একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি। অফিসে যাওয়ার 1 মাস পরে তোমাদেরকে ওই মেয়েদের বাড়িতে যেতে হবে। আরে তুই এসব কি বলতেছিস? তুই আবার কাকে পছন্দ করিস? তোকে বিয়ের কথা বললে তো তুই বলতিস কাউকে পছন্দ করিস না, আর পরে বিয়ে করবি। এখন আবার বলতেছিস কাউকে পছন্দ করিস? হ্যাঁ, আগে পছন্দ করি নাই তো কি হয়েছে, এখন তো পছন্দ করেছি। ঠিক আছে, তোর যাকে পছন্দ হয়েছে তার বাড়িতে না হয় যাওয়া যাবে। এখন তুই এক কাজ কর, খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমা। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। দেখতে দেখতে রাত হয়ে আসলো, রাত 9টা। এমন সময় সাগরের ফোনটা আবারও বেজে উঠল। তাকিয়ে দেখে আবার অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাতে খাওয়া দাওয়া করেছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, খাওয়া দাওয়া করেছি। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি হচ্ছি ওই যে বিকালবেলা কল দিয়েছিলাম না, সে। আমার ফোনে টাকা শেষ হয়ে গেছে, এটার জন্য আম্মুর নাম্বার দিয়ে কল দিয়েছি। ও আচ্ছা, তো কিছু বলবেন নাকি? বললে বলতে পারেন। রাত অনেক হয়েছে, এখন ঘুমাবো, কালকে আবার অফিসে যেতে হবে। আপনি তো গান করেন, আপনি অফিসে যাবেন কেন? আপনার গানের গলা খুবই ভালো, গান করতে পারেন। আপনি গান চালিয়ে যান, সাথে অফিসে যাবেন নাকি অন্য কিছু করবেন এটা আপনার ব্যাপার। হ্যাঁ, এটা আমার ব্যাপার, আমি কি করব কি না করব এটা আপনাকে বলতে হবে না। আচ্ছা, এখন রাখলাম, রাত অনেক হয়েছে। এই বলে মায়া কলটা কেটে দিল। এই দিকে আম্মুর কাছে দিয়ে চলে আসলো রুমের দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে চোখ বন্ধ করতেই সাগরের মুখটা ভেসে উঠল তার সামনে। মনে মনে বলতে লাগলো, যাক, যার সাথে কথা বলতে পারছি এটাই অনেক। তবে আমি কিভাবে তার সামনে গিয়ে এসব কথা বলবো? উনি তো আমাকে বলেছে যে আমাকে পছন্দ করে, কিন্তু তার আব্বু আম্মুকে মেনে নিবে? কয়েকটি দিন যাক, এরপরে দেখি কি হয়। যদি তারা রাজি না হয় তাহলে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে তাদের বাড়িতে যাব। এইসব চিন্তা ভাবনা করতে করতে মায়া ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার রুমে এসে অফিসের জন্য রেডি হয়ে বসে আছে। এমন সময় সাগরের আব্বু এসে বলতে লাগলো, সাগর, রেডি হয়েছিস? হ্যাঁ আব্বু, আমি রেডি হয়েছি, চলো এখন যাওয়া যাক তাহলে। সাগরের আব্বু সাগরকে নিয়ে চলে আসলো নিচে। সাগরের আম্মুর কাছে থেকে বিদায় নিয়ে গাড়িতেই বসে পড়তেই সাগর ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণ ড্রাইভ করে চলে আসলো অফিসে। সাগরের আব্বুর পেছনে পেছনে সাগর চলে আসলো অফিসের ভেতরে। সাগরের আব্বু সাগরকে সবকিছু বুঝিয়ে দিতেছে। সাগর সবকিছু বুঝে নিতে নিতে দুপুর হয়ে গেল। দুপুরে সাগর খাওয়া দাওয়া করে তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, অফিসে তো আর কোনো কাজ নেই, এখন তাহলে আমি বাসায় চলে যাই। ঠিক আছে, এখন তাহলে তুই বাসায় চলে যা। তোর আম্মুকে বলিস রাতে ভালো কিছু রান্না করার জন্য। আজকে রাতে সবাই জমিয়ে মিলিয়ে আড্ডা দিয়ে খাবো। ঠিক আছে আব্বু, এখন তাহলে আমি যাই। এই বলে সাগর অফিস থেকে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে নিচে এসে সোফায় বসে পড়তেই কলিং বেলটা বেজে উঠল। সাগর গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেল মায়া দাঁড়িয়ে আছে। মায়া সাগরকে দেখে মাথা নিচু করে ভিতরে চলে আসলো। সোজা সিয়ামের রুমে এসে চেয়ারে বসে পড়লো। এদিকে সিয়াম মায়াকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, আপনি এত খুশি হয়েছেন কেন? দেখে তো মনে হচ্ছে লজ্জাও পেয়েছেন। আরে এমনিতেই খুশি ছিলাম বাড়ি থেকে আসার সময়, আর তোমার ভাইয়া হঠাৎ সামনে চলে এসেছে তো তাই আর কিছুটা লজ্জা পেয়ে গেলাম। ও আচ্ছা, তাই নাকি? আরেকটা কথা, ভাইয়া কালকে আপনাকে খোঁজাখুঁজি করছিল, কি যেন বলবে বলেছিল, কিন্তু আমার কথা শুনে ভাইয়া শরম পেয়ে আর কোনো কিছু বলতে পারে নাই। ও আচ্ছা, তোমার ভাইয়া আবার আমাকে কি বলবে? এটা তো একমাত্র ভাই ছাড়া আর কেউ জানে না। তবে আমার মনে হচ্ছে ভাইয়া আপনাকে পছন্দ করে ফেলেছে। আপনি যদি রাজি থাকেন তাহলে আম্মু রাজি হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে চুপচাপ পড়তে বসো। মায়া সিয়ামকে পড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সিয়ামের রুমের ভিতর প্রবেশ করলো সাগরের আম্মু। মায়া সাগরের আম্মুকে দেখে দাঁড়িয়ে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো এখানে এসেছি। সিয়াম, তুমি পড়তে থাক, আমি মায়াকে নিয়ে একটু ছাদে যাইতেছি, মায়ের সাথে জরুরি কথা আছে। ঠিক আছে, যাও তাহলে।
আম্মু আর ম্যাডাম, আমি পড়াগুলো শেষ করে ফেলতেছি। এই বলে সাগরের আম্মু মায়াকে নিয়ে চলে আসলো ছাদে। ছাদে অনেক কিছু লাগানো আছে এবং এক সাইডে ফুলও লাগানো আছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, মায়া, আমি আমার ছেলের মনের কথা বুঝতে পারি। আমার ছেলে হয়তো তোমাকে পছন্দ করে ফেলেছে। আমি তোমার কথা জানি না তুমি কি চাও, তবে তোমাকে আমার প্রথম দিন দেখেই পছন্দ হয়ে গেছে। তুমি যদি রাজি থাকো তাহলে বলতে পারো। আন্টি আমি রাজি আছি, তবে আমার আব্বু আম্মু যেটা বলবে সেটাই হবে। আপনি আমার আব্বু আম্মুর সাথে কথা বলতে পারেন, দেখেন তারা কি বলে। তুমি রাজি থাকলেই হবে। তোমার আব্বু আম্মু অবশ্যই রাজি হয়ে যাবে। আমার ছেলে তো দেখতে খারাপ না, আশা করি তোমারও খুব পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, আমারও পছন্দ হয়ে গেছে। আর একটা কথা, আপনারা হয়তো জানেন না আপনার ছেলে খুব সুন্দর গান করে। এই দেখেন আপনার ছেলের গানের গলা খুব সুন্দর। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো হয়েছে। আচ্ছা, এখন নিচে চলো। সাগর আবার না বলে বাইরে চলে যাবে, তার সাথেও কথাবার্তা বলতে হবে। দেখি ছেলেটা কি বলে। হ্যাঁ চলেন তাহলে। সাগরের আম্মু মায়াকে নিয়ে চলে আসলো নিচে। মায়া সিয়ামের রুমে এসে সিয়ামকে পড়াতে লাগলো। এইদিকে সাগরের আম্মু নিচে এসে দেখে সাগর বসে আছে। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, আমি মায়ের সাথে কথা বলেছি। মায়া বলেছে সে নাকি তোকে পছন্দ করে। তুইও যদি পছন্দ করিস তাহলে বলতে পারিস। আমি আর কি বলবো, তোমার যেহেতু পছন্দ হয়ে গেছে তাহলে তোমরা বিয়ের সম্বন্ধ রেডি করতে পারো। ঠিক আছে, আমরা তাহলে কালকে মায়াদের বাসায় যাব। মায়ার আব্বু আম্মু যদি রাজি হয় তাহলে মায়াকে কালকে নিয়ে চলে আসব। কি বলিস তুই? তোমাদের ইচ্ছে, আমি আর কি বলবো। আমি এখন বাহিরে গেলাম। সাগর চলে আসলো বাহিরে, তার বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে মায়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মায়া বলতে লাগলো, এই যে মিস্টার, আপনি যে এরকমভাবে সারাদিন বাহিরে বাহিরে থাকেন, বিয়ে করলে কিন্তু বাহিরে আর বের হতে পারবেন না। কে আপনি? আর আপনি আমাকে বিয়ের কথা বলতেছেন কেন? আপনি আমাকে চিনেন নাকি? চিনি বলেই তো ফোন দিয়েছি, আর বিয়ের কথা বলতেছি। আচ্ছা রাখলাম, এখন রাতে কথা হবে আপনার সাথে। এই বলে মায়া কলটা কেটে দিয়ে চলে আসলো। সাগরের আম্মুর সাথে কথা বলে ওইখান থেকে চলে গেল বাসায়। সন্ধ্যায় পাশের বাসার মেয়েকে পড়িয়ে রাত 9টায় চলে আসলো বাড়িতে। সোফায় বসে আছে এমন সময় মায়ের আম্মু বলতে লাগলো, মায়া কালকে তোকে ছেলে পক্ষও দেখতে আসবে। তুই যাকে পড়াস শিয়াম নাকি কে যেন নাম, তার পরিবার আসবে। ও আচ্ছা, ওরা আসলে আব্বু আম্মু ওদেরকে খুব ভালোভাবে সেবা যত্ন করবে, আর তারা যা বলবে তাই করো। বিয়ের জন্য রাজি হয়ে যাবে। ওদের পরিবার খুবই ভালো, আশা করি আমি সুখে থাকবো তাদের বাড়িতে। ঠিক আছে মায়া, তো যেটা ভালো লাগবে সেটাই কর। তোর যেখানে ইচ্ছে ভালো লাগবে আমরা তোকে সেখানেই বিয়ে দিব। যা, তোর আব্বুকে ডেকে নিয়ে আয়, খাওয়া দাওয়া শেষ করে ফেলি। ঠিক আছে আম্মু, তুমি খাবার রেডি করো, আমি আব্বুকে ডেকে নিয়ে আসতেছি। মায়া চলে আসলো তার আব্বুর রুমে। তার আব্বুকে নিয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে রইল। অন্যদিকে সাগর খাবার টেবিলে বসে আছে। এমন সময় সাগরের আম্মু সাগরের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগরের আব্বু, কালকে তুমি বিকেলবেলা বা দুপুরবেলা অফিসে যাবে? সাগরের জন্য একটা মেয়ে দেখেছি। কালকে ওই মেয়েটার বাসায় যাব। তার পরিবার যদি রাজি থাকে তাহলে কালকেই বিয়ে করিয়ে নিয়ে আসবো। ভেবেচিন্তে কাজ করবে, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আমি ভেবে চিন্তেই কথা বলেছি। আমাদের বাড়িতে যে পড়াতে আসে সিয়ামকে, ওই মেয়েদের বাড়িতে যাব। ও আচ্ছা, মায়ার কথা বলতেছো? মেয়েটা তো খুবই ভালো। যে কয়েকদিন পড়িয়েছে দেখলাম তো খুবই ভালোই পড়ায় এবং ভালো ব্যবহার করে। হ্যাঁ, এটার জন্যই তাকে দেখতে যাব। সাগর, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রুমে গিয়ে ঘুমিয়ে পড়। সাগর চুপচাপ খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে পড়তেই তার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মায়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মায়া বলতে লাগলো, কি করো? কালকে কয়টার দিকে আসবে? এই তো শুয়ে রয়েছি, আর কালকে কয়টার দিকে যাব এটা তো আমি বলতে পারতেছি না। এটা একমাত্র আম্মু ছাড়া আমি বলতে পারবো না। সকালবেলা না হয় কথা বলিয়ে দিব আম্মুর সাথে। ঠিক আছে। সাগর মায়ের সাথে সারা রাত কথা বলে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 11টায় সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলো। এসে দেখে সবাই রেডি হয়ে বসে আছে। সাগর সবাইকে নিয়ে চলে আসলো গাড়িতে।
বাজারে এসে মায়াদের পরিবারের জন্য সবকিছু নিয়ে চলে আসলো মায়াদের বাসার সামনে। কলিং বেল দিতেই মায়া এসে দরজা খুলে দিল। সবাই বাড়ির ভিতরে প্রবেশ করলো। সোফায় বসে আছে সাগরের আব্বু আম্মু, সাগর এবং সিয়াম। বেশ কিছুক্ষণ পর মায়ের আব্বু আম্মু আসলো। সাগরের আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলতে লাগলো। আমরা কেন এই বাড়িতে এসেছি আপনারা হয়তো বুঝতে পারছেন। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা আজকেই কাজী ডেকে মায়াকে আমার ছেলের বউ করে নিয়ে যাব। এত তাড়াহুড়া করার কি দরকার আছে? বিয়েটা অনুষ্ঠান করেই দেই। না আব্বু, বিয়ের অনুষ্ঠান করে দেওয়ার দরকার নেই। ওরা যেইভাবে যাচ্ছে ওইভাবেই হবে। আপনারা কাজে ডাকতে পারেন। মায়ের কথা শুনে সাগরের আব্বু একজন কাজীকে কল দিয়ে বলে দিল আসার জন্য। বেশ কিছুক্ষণ পর কাজী আসতেই বিয়েটা পড়িয়ে দিয়ে কাজী চলে গেল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো সবাই সাগরদের বাসায়। এদিকে সাগর সোফায় বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। সোফা থেকে উঠে দরজা খুলে দিতেই তার বন্ধুরা প্রবেশ করতে লাগলো। এক এক করে আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শালা, বিয়েটা না হয় একা একা করে ফেলেছিস, আমাদেরকে তো জানিয়ে করতে পারতি। হালকা পাতলা অনুষ্ঠান করতে পারতাম আমরা। আন্টি না জানালে তো জানতামও না। এখন জেনে গেছিস আর ফুল টুল নিয়ে এসেছিস, এক কাজ কর, যা আমাদের বাসর ঘর সাজিয়ে দিয়ে আয়। হ্যাঁ, এটার জন্যই তো এসেছি। যাই তাহলে আমি এখন। এই বলে ইমন তার বাকি বন্ধুদেরকে নিয়ে চলে আসলো সাগরের রুমে। বাসর ঘরটা সাজিয়ে দিয়ে নিচে এসে মায়ের সাথে বসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। রাত 12টা। সাগর মায়াকে কোলে তুলে নিয়ে চলে আসলো বাসর ঘরে। দরজাটা লাগিয়ে দিয়ে দুইজন বসে আছে বিছানার উপর। এমন সময় মায়া বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে চুপচাপ আমার দিকে তাকিয়ে কি দেখতেছেন? কি আর দেখবো, আমাদের সুন্দরী বউকে দেখতেছি। এছাড়া আর কি দেখতে পাবো বল? এখন তো আমার উপর অধিকার আছে। তুমি চাইলেই সবকিছু দেখতে পারো আর আদরও করতে পারো। হ্যাঁ, এটা তো করতেই পারি। আচ্ছা, আগে দেখি সবকিছু, এরপরে আদর করব। এই বলে সাগর আস্তে আস্তে করে মায়ের দিকে এগিয়ে আসলো আর মায়ের দিকে একভাবে তাকিয়ে রইল। এইভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া বলতে লাগলো, তাকিয়ে থাকলেই হবে, আদর করতে হবে না? মায়ের কথা শুনে সাগর চট করে মায়ার ঠোঁটে আস্তে করে কামড় বসিয়ে দিতেই মায়া চিৎকার করে উঠল আর বলতে লাগলো, সাগর, কামড় দিয়েছো কেন? ব্যথা পাইনি বুঝি? হ্যাঁ, ব্যথা তো পেয়েছো, এখন ব্যথাটা কমিয়ে দেই, কাছে এসো। এই বলে সাগর মায়াকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বাকিটা ইতিহাস। আপনারাও যদি বাকিটা জানতে চান তাহলে তাড়াতাড়ি বিয়ে করে জেনে নেন। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।